আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই বাসায় আছো, সুস্থ আছো। শিমুল মেমোরিয়াল মাসাউদ্দ স্কুল অ্যান্ড কলেজে আজকের অর্থনীতি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি শাহিদা আনোয়ার, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল মাসাউদ্দ স্কুল অ্যান্ড কলেজ। আমরা এই করোনাকালীন সংকটের সময় আসলে বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। তারপরেও কি করতে হবে? বাসায় থাকতে হবে, ধৈর্য ধরে বাসায় থাকতে হবে নিরাপদে থাকার জন্য। এগুলোর পাশাপাশি মনে সাহস রাখতে হবে। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে বাসায় আছি, খুব খারাপ লাগছে, তারপরেও করতে হবে। এই অবস্থায় তো বাইরে বের হওয়া যায় না, বের হলেও স্বাস্থ্যবিধি মেনে বের হতে হবে। আশা করছি সবাই স্বাস্থ্যবিধি মেনেই বাসা থেকে বের হওয়া এবং বাসায় থাকাটাই নিরাপদ। আজকে আমরা অর্থনীতির নবম শ্রেণীর সপ্তম অধ্যায়ের অর্থ এবং ব্যয় ব্যবস্থার পাঠ 7.4 এবং 7.5 করবো। তাহলে আজকে আমরা বলবো সপ্তম অধ্যায় অর্থ এবং ব্যয় ব্যবস্থা। এর আগে আমরা ক্লাসে 7.1 থেকে 7.3 পাঠ পর্যন্ত পড়েছি। আজকে আমরা 7.4 এবং 7.5 করবো। এই পাঠ পড়ে আমরা যা শিখবো তা হলো ব্যাংকের হিসাব খোলা এবং পরিচালনার নিয়মাবলী বর্ণনা করতে পারবো, কেন্দ্রীয় ব্যাংকের ধারণা এবং কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো, বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের তুলনা করতে পারবো। তাহলে আমরা কি শিখবো? আমরা এখান থেকে শিখছি যে ব্যাংকের হিসাব, আমরা বলি না ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়, সেই অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় এবং সেটা কিভাবে পরিচালনা করা হয় সেটার নিয়ম বর্ণনা করতে পারবো। কেন্দ্রীয় ব্যাংক, প্রত্যেকটা দেশেরই একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকে, সেই ব্যাংকের ধারণা এবং কার্যাবলী ব্যাখ্যা করবো। বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের কি পার্থক্য সেটা জানবো। আলোচ্য বিষয় হচ্ছে যথারীতি খাতায় উঠিয়ে নিতে হবে, অবশ্যই তোমরা খাতায় উঠাবে। ব্যাংক হিসাব খোলার নিয়ম, ব্যাংক হিসাব পরিচালনার নিয়ম, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের তুলনা। তাহলে আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংকের হিসাব খোলার নিয়ম, ব্যাংক হিসাব পরিচালনার নিয়ম, মানে হিসাব যেটা আছে সেই অ্যাকাউন্টটা কিভাবে আমরা পরিচালনা করব সেই পরিচালনার নিয়ম, কেন্দ্রীয় ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের যে তুলনা সেটা করতে পারবো, বা সেটাই আজকে আলোচ্য বিষয়। ব্যাংকের হিসাব খোলার নিয়ম, একটা গল্প বলি, গল্প থেকে আমরা বুঝতে পারবো কিভাবে ব্যাংকের হিসাব খোলা হয়। মাসুদ এবং সুজন কি করলো? সুজন হচ্ছে একজন সোনালী ব্যাংকের কর্মকর্তা। মাসুদ কি করলো? সুজনের কাছে গেল তার একটা ব্যাংকে একটা হিসাব খোলার জন্য। সুজন মাসুদকে বলল যে হচ্ছে ব্যাংকে 3 ধরনের আমানতের উপর হিসাব খোলা যায়, মানে 3 ধরনের অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে সঞ্চয়ী, একটা চলতি এবং একটি স্থায়ী, এবং এই 3টা অ্যাকাউন্টেরই খোলার নিয়ম একই। সেজন্য মাসুদ সুজনকে কি করলো? একটা হচ্ছে ফর্ম দিল, সেই ফর্মটাতে সে কি করবে? সেই ফর্মটা সে ফিল আপ করে নিয়ে আসবে। এই যে এখানে আমি একটা নমুনা দিয়ে রেখেছি না, হিসাব খোলার আবেদন ফর্ম, এইভাবে সে একটা ফর্ম কি নিল, সেই ফর্মটা পূরণ করবে। সেই ফর্ম পূরণ করে সে তার কি করছে? সে তার নিজের জাতীয় পরিচয়পত্র ফটোকপি দিবে, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি দিবে। এটা হচ্ছে তার বাধ্যতামূলক, এটা হচ্ছে তার অ্যাকাউন্ট খোলার মূল বিষয়। কি কি লাগবে ফর্মটা পূরণ করার জন্য? তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং তার পাসপোর্ট সাইজ 2টা ছবি, এবং এটার সাথে লাগবে ওই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট হোল্ডার যদি থাকে বা অ্যাকাউন্ট আছে, এরকম হিসাব খোলা আছে সেই ব্যক্তির সিগনেচার বা স্বাক্ষর। সে তাকে কি করছে? যে সে তাকে শনাক্ত করছে যে ইনি অনেক ভালো মানুষ, এবং তার হয়ে সে সিগনেচারটা করলো। এরপরে সে কাকে নমিনি করবে, মানে তার কিছু হয়ে গেলে তার অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে সে ভবিষ্যতে যে পাবে সে তাকে বলা হয় নমিনি। সেই নমিনি যাকে করবে সেই নমিনির জাতীয় পরিচয়পত্র এবং তার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, এগুলো দেওয়ার পরে এগুলো দিয়ে কি করলো? সুজন একটা হচ্ছে অ্যাকাউন্ট খুললো। এই অ্যাকাউন্টটা তার খোলা হয়ে গেল। মাসুদ সাহেব তাকে কি করলেন? ফর্মটা পূরণ করার পরে যাবতীয় সবকিছু দেখে সেগুলো ভেরিফাই করে শনাক্ত করে সেগুলোকে সে কি করলো? তাকে দিয়ে দিল, এবং তাকে বললো ন্যূনতম 500 টাকা ওই অ্যাকাউন্টে রাখতে বা হিসাবে রাখতে। অবশেষে এইভাবে কি হলো? সুজন সাহেবের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এটা গেল খোলা। তারপরে মাসুদ সাহেব তাকে কি করলো? ওই অ্যাকাউন্ট খোলার পরে 500 টাকা জমা দেওয়ার পরে তাকে কি দিল? ওই ব্যাংকের, সোনালী ব্যাংকের চেক বই দিল।
জমা বই দিল এবং এটা হচ্ছে তার, এভাবে তিনি চেক দিয়ে তার টাকা ওই অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে সেটা তুলতে পারবে, আর জমা বইয়ে সেই অ্যাকাউন্টে এসে কোনো টাকা রাখতে হলে রাখতে পারবে। এবং তাকে যেহেতু এখন কি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটালাইজেশন হয়ে গেছে, সে কারণে সে যদি কার্ড ব্যবহার করতে চায় এটিএম বুথগুলো থেকে টাকা ওঠানোর জন্য, তখন তাকে কার্ড দেওয়া হবে এইভাবে। এবং বছর শেষে তার অ্যাকাউন্টে বা হিসাবে কত টাকা আসা যাওয়া করেছে তার জন্য তাকে একটা ব্যালেন্স শিট দেওয়া হয়। সেখানে তার কোন দিন কত টাকা জমা হয়েছে, কোন দিন কত টাকা তোলা হয়েছে, এটার একটা হিসাব থাকে, সেটাকে বলে ব্যালেন্স শিট। সেটাও এটা হচ্ছে ব্যাংকের হিসাব পরিচালনার নিয়মের মধ্যে পড়ে। যেহেতু অনলাইন ইন্টারনেট ভিত্তিক হয়ে যাওয়ার কারণে ব্যাংকিং সিস্টেমটা যে কোনো দেশের এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে ব্যাংকে লেনদেন করা সম্ভব হয়। তাহলে কোনো ব্যাংকের হিসাব খোলার নিয়মও আমরা শিখলাম, হিসাব কিভাবে পরিচালনার নিয়মটা জানলাম। এই ছিল ব্যাংকের হিসাব খোলার নিয়মাবলী। এরপরে আসি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলতেই বোঝা যাচ্ছে যে প্রতিটি স্বাধীন দেশেরই একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে। আর কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা বাজারের অভিভাবক হিসাবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক কি করছে, সকল ব্যাংক ব্যবস্থার শীর্ষে মানে সবার উপরে থাকে এবং তারা কি করছে, ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, নতুন বাণিজ্যিক ব্যাংক খোলা হবে, মুদ্রা প্রচলন, তারপরে হচ্ছে বৈদেশিক বিনিময়ের হার, আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন এবং সর্বোপরি সরকারের আর্থিক উপদেষ্টা হিসাবেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। তাহলে এই জন্য বলছে যে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বাজার এর অভিভাবক হিসাবে, মুদ্রা বাজার বলতে আমরা আর্থিক যে বাজারটা আছে, ব্যাংক, বীমা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, সেগুলোকে নিয়ন্ত্রণ করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। এই জন্য তাকে বলা হচ্ছে মুদ্রা বাজারের অভিভাবক। অন্যান্য ব্যাংকের কিন্তু সর্বোচ্চ, বাণিজ্যিক ব্যাংকগুলোর মূল উদ্দেশ্যই কি, মুনাফা সর্বোচ্চকরণ করা, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্যই হচ্ছে, যেহেতু সরকারের ব্যাংক, সরকারের বিভিন্ন কাজে তারা সহযোগিতা করে, সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে, সেজন্য তাদের মূল লক্ষ্যটাই হচ্ছে আর্থিক অবস্থার উন্নয়ন, জনগণের উন্নয়ন, জনগণের আর্থিক অবস্থার উন্নয়ন করাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য। এবং পৃথিবীর প্রতিটি স্বাধীন দেশে একটা করে কেন্দ্রীয় ব্যাংক আছে। ঠিক একইভাবে বাংলাদেশেও আছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। এবং ইংল্যান্ডের বা কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। এই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নাম। আমরা 4টা কেন্দ্রীয় ব্যাংকের নাম শুনলাম। বাংলাদেশ সহ পৃথিবীর যতগুলো স্বাধীন দেশ আছে, সকল স্বাধীন দেশেরই একটি কেন্দ্রীয় ব্যাংক আছে এবং তারা কি করছে, তারা দেশের আর্থিক ব্যবস্থাটাকে কি করছে, উন্নয়ন করছে এবং দেশের জনগণের আর্থিক অবস্থার উন্নতিতে ভূমিকা রাখছে। এবং কেন্দ্রীয় ব্যাংকের কিছু কার্যাবলী আছে। প্রত্যেক দেশেরই ব্যাংক ব্যবস্থা এবং মুদ্রা বাজারের অভিভাবক এবং নিয়ন্ত্রক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক সার্বিক অর্থনীতির সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। সেই কাজগুলোর মধ্যে হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন। অতীতে দেশের নোট প্রচলনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আইন অনুযায়ী স্বর্ণ, রৌপ্য বা বৈদেশিক মুদ্রা জমা রাখতে হয়। বর্তমানে দেশের অর্থের জোগান এবং তার মূল্যের নিয়ন্ত্রণ অনেকাংশে কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপর নির্ভর করে। নোট এবং মুদ্রা প্রচলন, এই যে আমরা যে টাকা এবং ধাতব মুদ্রাগুলো ব্যবহার করি আমাদের আর্থিক লেনদেনের জন্য, এটা কিন্তু যার মাধ্যমে প্রচলন করা হয় সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তারা কি করছে, তারা দেশের আর্থিক অবস্থা বিবেচনা করে অতীতের দেশের নোট প্রচলনের জন্য কি করছে, কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের একটা আইন আছে যেটা কি করতে হয়, স্বর্ণ, রৌপ্য বা বৈদেশিক মুদ্রা জমা রাখতে হয়। জমা রাখার যে পরিমাণটা রাখা হয় সেই পরিমাণে নোট তৈরি করার অনুমতি দেওয়া হয়। তো এইটা চিন্তা করে তারা কি করছে, বর্তমান দেশে অর্থের যোগান এবং তার মূল্যটা নিয়ন্ত্রণ করে অনেকাংশে কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপর নির্ভর করছে। কেন্দ্রীয় ব্যাংক কতটুকু নোট এবং মুদ্রা প্রচলন করবে সেটা তার কেন্দ্রীয় ব্যাংকের নীতি আছে, তার উপর নির্ভর করবে। কি নির্ভর করবে, অর্থের যোগান। কেন্দ্রীয় ব্যাংক যতক্ষণ না নোট
প্রচলন করে দিচ্ছে ততক্ষণ কিন্তু অর্থের যোগানের হেরফের হয়ে যাবে। সে কারণে সে কি করছে, সে চিন্তা করছে দেশের অবস্থাটা, সার্বিক অবস্থাটা চিন্তা করার পরে, দেশের আর্থিক অবস্থা চিন্তা করার পরে সে কি করছে, নোট প্রচলন এবং মুদ্রা প্রচলন করছে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজই হচ্ছে নোট এবং মুদ্রা প্রচলন করা। তিনি অর্থের যোগানটাকে নিয়ন্ত্রণ করে, কেন্দ্রীয় ব্যাংক নোট প্রচলন করে অর্থের যোগানটাকে নিয়ন্ত্রণ করছে। এরপরে আসি সরকারের ব্যাংক। আগেই বলেছি প্রত্যেকটা কেন্দ্রীয় ব্যাংক, দেশের কেন্দ্রীয় ব্যাংক কি করছে, সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে। সে কারণে তারা কি করছে, সরকারের ব্যাংক, কারণ সরকার বিভিন্ন সময়, অনেক সময় তার অনেক কিছু অর্থের প্রয়োজন হলে তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে স্বল্প মেয়াদ বা দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করে থাকে। আর্থিক সংকট হলে, আর্থিক সংকটের সময় সরকারকে স্বল্প এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে কে করে, কেন্দ্রীয় ব্যাংক। সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করে, যেমন বিভিন্ন বৈদেশিক ঋণ, বৈদেশিক ঋণ, তারপর বিভিন্ন সময় বৈদেশিক অনুদান, এগুলো যত আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক যে প্রতিষ্ঠান আছে তাদের সাথে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকই যোগাযোগ স্থাপন করে সরকারের হয়ে। ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে IMF, এগুলোর সাথে কি করে, কেন্দ্রীয় ব্যাংকই যে কি করছে, যোগাযোগ করছে কার হয়ে, সরকারের হয়ে। এবং সরকার যখন কোথাও কখন মানে ঋণের প্রয়োজন হয়, আর্থিক সংকট হয়, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে স্বল্প এবং দীর্ঘমেয়াদে ঋণ নিয়ে থাকে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়। অন্যান্য ব্যাংকের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কি করে, অন্যান্য ব্যাংকেরও ব্যাংক, তারা হচ্ছে যেমন বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তাদের বিভিন্ন সময়ে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করা, তাদের নতুন কোথাও বাণিজ্যিক ব্যাংকের শাখা প্রতিষ্ঠা করা, এগুলো সব কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে। আইন এবং প্রচলিত প্রথা অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংকসমূহকে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত রাখতে হয়। এটা একটা আর্থিক আইন, যেটা কিনা বাংলাদেশের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে তাদের যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তালিকাভুক্ত মানে তফসিলিভুক্ত যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তারা কি করবে, তাদের আমানতে 5% কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এটা হচ্ছে আইন। এই আইন এবং প্রচলিত প্রথা অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংকসমূহ তাদের আমানতের একটি অংশ গচ্ছিত রাখে। কোথায় রাখে, কেন্দ্রীয় ব্যাংকে। যখন তাদের বিভিন্ন সমস্যা হয় তখন বাণিজ্যিক ব্যাংকগুলো কোথায় দ্বারস্থ হয়, কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়। তখন কেন্দ্রীয় ব্যাংক ওই যে তাদের যে 5% আমানত রেখেছিল না, সেই গচ্ছিত আমানত তহবিল থেকে প্রয়োজনে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে তখন কি করে, ঋণ দিতে পারে বা ঋণ গ্রহণ করতে পারে। তখন ওই বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে তার আমানতের গচ্ছিত তহবিল থেকে ঋণ নিতে পারে। এই জন্যই বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংক। কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে মানুষ যায় কেন, ঋণের জন্য, কিন্তু যখন বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের প্রয়োজন হয় তখন তারা কার কাছে যায়, তারা তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়। এই জন্যই কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় অন্যান্য ব্যাংকের ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। ঋণের আধিক্যর ফলে কি হয়, মুদ্রাস্ফীতি দেখা যায়। যখন অর্থের যোগান বেড়ে যায় তখন মুদ্রাস্ফীতি দেখা যায়, এবং যখন অর্থের স্বল্পতা দেখা দেয় তখন মুদ্রা সংকোচন হয়। এই দুটা অসুবিধা যেন না দেখা দেয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক সমূহের ঋণ দান ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা প্রয়োগ করে থাকে। ঋণ নিয়ন্ত্রণ করে, যেন জনগণের কাছে অর্থের যোগানটা বেশি হয়ে গেলে মুদ্রাস্ফীতি দেখা দিবে। তখন কি হবে, টাকার যে নিজের যে মূল্য আছে, টাকার যে মূল্য আছে সেই মূল্যটা কমে যাবে। সেই কারণেই মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণ। আবার দেখা যাচ্ছে অর্থের যোগান ঋণকে এমনভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো দিচ্ছে যেন মুদ্রা সংকোচন দেখা দিচ্ছে, যে প্রয়োজনেও অর্থ পাওয়া যাচ্ছে না। এই অবস্থাগুলো যেন না হয়, এই অসুবিধাগুলো যেন না হয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক কি করে, তালিকাভুক্ত ব্যাংক সমূহকে ঋণ দান ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা প্রয়োগ করে। কখনো সে নিজের আমানতের পরিমাণটা বাড়িয়ে দেয়, কখনো ব্যাংকগুলোকে টার্গেট দিয়ে দেবে এইটুকু পরিমাণ আপনি ঋণ দিবেন, এর বেশি দিতে পারবেন না। এইভাবে বিভিন্ন নিয়ম নীতি প্রয়োগ করে। এইভাবেই কেন্দ্রীয় ব্যাংক কি করছে, ঋণ ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করছে, ঋণের নিয়ন্ত্রণ করছে। কি কারণে, মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনটাকে কমানোর জন্য। কারণ এই দুটাই একটা দেশের অর্থনীতির জন্য খুবই খারাপ। কারণ মুদ্রাস্ফীতি হলেও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, ঠিক একইভাবে মুদ্রা সংকোচন হলেও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্যই হচ্ছে
দেশের যে আর্থিক অবস্থাটা আছে সেই আর্থিক অবস্থার উন্নয়ন করা। সেই কারণে তখন তারা কি করে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে বা তালিকাভুক্ত যে ব্যাংকগুলো আছে তাদের ঋণটাকে নিয়ন্ত্রণ করে। এরপরে আসি সর্বশেষ ঋণদাতা। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের শেষ আশ্রয়স্থল। দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক সমূহ কখনো আর্থিক সংকটের সম্মুখীন হয়ে অন্য কোনো উৎস থেকে ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয়। মানে যখন বাণিজ্যিক ব্যাংকগুলো আর কোথাও কোনো সুযোগ নেই ঋণ নেওয়ার, সেই ঋণ নেওয়ার জন্য তখন তারা কি করছে, তারা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হচ্ছে এবং কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয়। কি করে কেন্দ্রীয় ব্যাংক, তার তালিকাভুক্ত ব্যাংকগুলো যখন অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা কি করতে পারে না, আর্থিক সংকটের সময় ঋণ গ্রহণ করতে পারে না, তখন তারা যে কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয়। কারণ কেন্দ্রীয় ব্যাংকে তাদের আমানতের একটা অংশ জমা আছে, সেই জমার উপর ভিত্তি করে কেন্দ্রীয় ব্যাংক তখন কি করে, এই ব্যাংকগুলোর, বাণিজ্যিক ব্যাংকগুলোর আর্থিক সংকট দূর করার জন্য ঋণ প্রদান করে থাকে। এই কারণেই কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় সর্বশেষ ঋণদাতা। বাণিজ্যিক ব্যাংকগুলো আর যখন কোথাও কোনো আর্থিক ব্যবস্থার বা ঋণের ব্যবস্থা না করতে পারে তখন তারা গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয় এবং কেন্দ্রীয় ব্যাংক তখন তাদেরকে তাদের আমানতের ভিত্তিতে ঋণ প্রদান করে থাকে। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি কাজ। আরেকটি কাজ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের বিনিময় হার নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করা। বিনিময় হার নির্ধারণ করে, কি করে, বৈদেশিক লেনদেনে সে ভারসাম্য আনার জন্য এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করে। বৈদেশিক লেনদেন, আমদানি রপ্তানি যে ভারসাম্য আনয়ন, মানে ভারসাম্য অবস্থায় একটা আনার, যে আমদানি এবং রপ্তানির পরিমাণ কম বেশি হলে কিন্তু ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে, সে কারণে তারা কি করবে, বৈদেশিক লেনদেনের ভারসাম্য আনবে। এবং স্থিতিশীলতা, যদি ভারসাম্য অবস্থায় থাকে সেটা যেন স্থিতিশীল হয়, মানে সেটা যেন বজায় থাকে। এটার জন্যই তারা কি করে, কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে। ওই যে যেমন আমরা ডলারটাকে যখন বাইরের দেশ থেকে ডলার আসে তখন সেটা কোথায় আসে, জমা হয় কেন্দ্রীয় ব্যাংকে জমা করে, সেখান থেকে কি করতে হয়, হচ্ছে টাকাতে, মানে বাংলাদেশি টাকাতে রূপান্তর করতে হয়। এটার কারণে কিন্তু বাংলাদেশে একটা ব্যাংক কিন্তু একটা অংশ নিজের রিজার্ভে রাখে। সেই জন্যই বলছে যে মুদ্রা, দেশীয় মুদ্রা বা সাথে বিদেশি মুদ্রার বিনিময় হারটাকে সে নিয়ন্ত্রণ করে এবং নির্ধারণ করে দেয়। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, যে $1 সমান বাংলাদেশে এখন কত, 86 টাকার মতো দিতে হয়। $1 সমান বাংলাদেশি টাকায় 86 টাকা হয়। তো সেটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেয় যে বৈদেশিক যে মুদ্রা আছে সেটার সাথে দেশীয় মুদ্রার একটা হার নির্ধারণ, বিনিময় হার, তুমি $1 দিলে তুমি বাংলাদেশি টাকা 86 টাকা পাবা, এটা নির্ধারণ করে দেয় এবং সেটা নিয়ন্ত্রণও করে। বৈদেশিক বিনিময়ের যে হারটা আছে সেটা নিয়ন্ত্রণ করে কে, কেন্দ্রীয় ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য দেশের যে মুদ্রা আছে, দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার, যে আদান প্রদানের যে হার, এবং সেই হারটা নির্ধারণ এবং সেটা নিয়ন্ত্রণও করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরপরে আসি নিকাশ ঘর। নিকাশ ঘর একটা ঘর, তাই না, নিকাশ ঘর একটা ঘর। সেই ঘরটাতে কি করে, বাণিজ্যিক ব্যাংক সমূহ বিভিন্ন সময় চেক, ড্রাফট, হুন্ডি প্রভৃতি ভাঙানোর মাধ্যমে একে অন্যের নিকট পাওনাদার হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক এই লেনদেনের নিকাশ ঘর হিসাবে পারস্পরিক লেনদেনের হিসাব পরিশোধ করে দেয়। কেন্দ্রীয় ব্যাংকে এটা হচ্ছে আসলে আর্থিক যে বিভিন্ন আর্থিক যে জিনিসগুলো আছে, টাকা, চেক, ড্রাফট, হুন্ডি, এগুলো যখন ভাঙানো হয়, ভাঙানোর মাধ্যমে অন্যের নিকট পাওনাদার হয়ে যাচ্ছে, যে আমার হুন্ডিটা, বিদেশিটা চেকটা আমি দিলাম, সেই চেকটা ভাঙাতে হবে। সেই ভাঙানোর জন্য তখন আমি অন্যের নিকট কি পাওনাদার হয়ে যাবে, যে ভাঙাবে তার তো নিকট ব্যাংক পাওনাদার হয়ে যাচ্ছে। তখন ব্যাংক কি করবে, কেন্দ্রীয় ব্যাংকের লেনদেনটাকে নিকাশ ঘরের মাধ্যমে পারস্পরিক দেনা পাওনার হিসাব পরিশোধ করবে। এবং নিকাশ ঘর শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকেই আছে, এই একটা জিনিস যেটা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক নিজে। এরপরে আসে অন্যান্য কার্যাবলী। এগুলো ছিল কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ। অর্থের নোট প্রচলন, সরকারের ব্যাংক,
অন্যান্য ব্যাংক, তারপরে ঋণ দানের শেষ আশ্রয়স্থল, বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ নির্ধারণ, এগুলো ছিল প্রধান কাজ। এছাড়াও বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য কাজগুলো করে থাকে, যা হচ্ছে ব্যাংকিং যে জনশক্তি, মানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য যারা কাজ করে সেই জনশক্তির মান উন্নয়নের প্রশিক্ষণ প্রদান করে এবং আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংকগুলো ঠিকভাবে কাজ করছে কিনা, বাণিজ্যিক ব্যাংকের কোথাও নতুন শাখা প্রতিষ্ঠা করতে হবে কিনা, কোনো তো ব্যাংক নতুন করে সৃষ্টি করতে হবে কিনা, এগুলো সব পর্যবেক্ষণ করছে এবং পরামর্শ প্রদান করে বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে নিয়ম কানুন তৈরি এবং বাস্তবায়ন, ব্যাংকিং পুরো আর্থিক অবস্থাটাকে পরিচালনার জন্য বিভিন্ন ধরনের ব্যাংকিং ব্যবস্থার বা আর্থিক খাতের উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক কিন্তু নির্দিষ্ট নিয়ম কানুন বেঁধে দেয় এবং সেই নিয়ম কানুন তৈরি করে দেওয়া হলো এবং সেটা সবাই ঠিকভাবে বাস্তবায়ন করছে কিনা সেটাও পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক। দেশে বিদেশি বাণিজ্যিক ব্যাংক সমূহের শাখা স্থাপনের সহায়তা করে। ওই যে বিদেশি ব্যাংকগুলো এসে দেশের মধ্যে কোথাও এসে কিভাবে কাজ করবে, কোথায় স্থাপন করলে ভালো হবে, এগুলোর জন্যও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকই কাজ করে, তারা বিভিন্নভাবে সহায়তা করে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক কিন্তু চেকের মানে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ব্যক্তিকে ঋণ দেয় না, কিন্তু ব্যাংকগুলোকে তো ঋণ দেয়। সেই ঋণ কি কারণে দিবে, সেই ঋণগুলো কিভাবে দিলে দেশের আর্থিক অবস্থা নিয়ন্ত্রণ করা যাবে, ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করা যাবে, ভালোভাবে চালানো যাবে, সেগুলো চিন্তা ভাবনা করা, সেগুলোর জন্য বিভিন্ন কাজ করা, সেগুলো কেন্দ্রীয় ব্যাংক করে। এগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যাবলীর মধ্যে। যেগুলো পড়ালাম সেগুলো তো প্রধান কাজ ছিল, তাছাড়াও অন্যান্য এই কার্যাবলীগুলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এরপরে আসি কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের তুলনা। কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের তুলনা করা যায়, অবশ্যই যায়, কারণ কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্যই হলো দেশের আর্থিক উন্নয়ন করা, দেশের জনগণের আর্থিক উন্নয়ন করা, কিন্তু বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্যই হলো তার মুনাফা সর্বোচ্চকরণ করা। যে বাণিজ্যিক ব্যাংকগুলোতে যে আমানত আছে সেই আমানতের প্রেক্ষিতে সে করছে বিভিন্ন ঋণ প্রদান করে সে তার মুনাফা সর্বোচ্চকরণ করতে চাচ্ছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মূলই হচ্ছে দেশের মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন করা। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের প্রথম তুলনা। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কি করছে, অন্যান্য সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করছে, কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোতে এক ব্যাংক আরেক ব্যাংকে সহায়তা করার জন্য বা ব্যাংকের ঋণ প্রদান, এক ব্যাংক আরেক ব্যাংকে ঋণ প্রদান করতে পারে এরকম না। হ্যাঁ, বলা যায় যে বাণিজ্যিক ব্যাংকগুলো তো টাকা দেয়, হ্যাঁ দেয়, তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য কিছু টাকা দিল, সেটা তার লেনদেনের কাজে সুবিধার জন্য। লেনদেন যখন হয়ে যাবে তখন আবার কিন্তু তাকে ওটা ফেরত দিতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের মতো কি করে না, দীর্ঘমেয়াদী বা স্বল্প মেয়াদী ঋণ প্রদান করতে পারে না। বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে কি, যখন তারা কোথাও আর্থিক সহায়তা পায় না তখন তারা কিন্তু ঠিক কেন্দ্রীয় ব্যাংকের কাছে গিয়ে দ্বারস্থ হয়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কি করছে, কেন্দ্রীয় ব্যাংক নিজেই সরকারকে ঋণ প্রদান করছে। এই যে এগুলো বিভিন্ন বিষয় আছে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে তুলনা করতে গেলে আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যগুলি এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যগুলিগুলো যদি আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে দুটার মধ্যে কি আছে, পার্থক্য আছে। আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। এবার এই ক্লাসের উপর ভিত্তি করে কিছু মূল্যায়নের প্রশ্নের উত্তর আমরা জেনে নিই। মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় কাকে? মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কোনটি? কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন করা, তাই না? কেন্দ্রীয় ব্যাংকের একমাত্র কাজটা কি হচ্ছে, দেশের আর্থিক উন্নয়নে সহায়তা করা। সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে নোট এবং মুদ্রা প্রচলন করা। এটিএম এর পূর্ণ রূপ কি? এটিএম বলতে আমরা ওই যে পড়ালাম ব্যাংক খোলার হিসাবের সময় যে কার্ড দিয়ে দিচ্ছে, এই কার্ডগুলো যেখানে যে আমরা উত্তোলন করি টাকা, সেটা হচ্ছে এটিএম। এর পূর্ণ রূপ হচ্ছে অটোমেটেড টেলর মেশিন, তাই না? এটা হচ্ছে এটিএম এর পূর্ণ রূপ। বাণিজ্যিক ব্যাংক সাধারণত কয় ধরনের হিসাব খোলা যায়? বাণিজ্যিক ব্যাংকে সাধারণত 3 ধরনের হিসাব খোলা যায়। ওই যে বাণিজ্যিক ব্যাংকে যে আমানত গ্রহণ করে স্থায়ী, চলতি এবং সঞ্চয়ী, ঠিক ওখানে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে হিসাব খোলারও নিয়মই হচ্ছে, হিসাব খোলার ধরন হচ্ছে 3টি: স্থায়ী, সঞ্চয়ী এবং চলতি। সরকারি আর্থিক উপদেষ্টা হিসেবে কে কাজ করে? সরকারি আর্থিক উপদেষ্টা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। এই ছিল মূল্যায়ন। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আগামী দিন আমাদের
থাকছে হচ্ছে টপলেস 2 পড়া সপ্তম অধ্যায় পাঠ 7.4 এবং 7.5। আশা করছি টপলেসটা তোমরা ভালো মতো দিবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ।